হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তো নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকার। আজকে আমরা 2025-এর যে প্রাইমারি টেট হতে চলেছে, ওকে, তার আমরা আজকে এটা সিরিজ শুরু করছি। কিন্তু আজকে আমরা ইভিএস এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আমরা, যেগুলো বিগত বিভিন্ন স্টেট লেভেলের টেট এক্সামে এসেছে। এবং সে শুধু প্রশ্নের আলোচনায় উত্তরে আলোচনা করব না, সেই প্রশ্নটি কেন দেওয়া হয়েছে, এখান থেকে আর কি কি রকমের প্রশ্ন হতে পারে, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। ওকে, তো প্রতিদিন সন্ধ্যে 6টার সময় কিন্তু আমাদের এই ইভিএস প্রাইমারি ক্লাসটা আপনারা পাবেন। আজ একটু দেরি হয়ে গেল প্রথম ক্লাসটা, কারণ কিছু টেকনিক্যাল কারণের জন্য দেরি হয়ে গেল। সে যাই হোক, এবার থেকে প্রতিদিন আপনারা কিন্তু সন্ধ্যে 6টার সময় কিন্তু প্রাইমারি ক্লাসটা কিন্তু পাবেন। ওকে, তো চলুন আর বেশি দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, পোচমপল্লী খুব সুন্দরভাবে ডিজাইন করা উজ্জ্বল রঙের শাড়ির জন্য একটি বিখ্যাত জেলা, এবং শাড়িটির বিশেষ বুননটি পোচমপল্লী নামেই কিন্তু খ্যাত বা পরিচিত। প্রশ্ন হচ্ছে, এই পোচমপল্লী নামক জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? একটা স্পেশাল ধরনের শাড়ির বুনন যেটা পোচমপল্লী নামে পরিচিত, এই কারণে যেহেতু ওটা পোচমপল্লী জায়গাতে শাড়িটা বোনা হয় কিন্তু। ওকে, প্রশ্ন হচ্ছে, এই পোচমপল্লী জায়গাটা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু নাকি কর্ণাটক? দেখুন, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের অপশন বি, তেলেঙ্গানা। প্রশ্নটি এসেছে কোন অ্যাঙ্গেল থেকে সেটা বলছি। দেখুন, প্রশ্নটি দেওয়া হয়েছে, দেখবেন আমাদের ইভিএস এ হাউ উই মেক আওয়ার কালচার, এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। এখানে কিন্তু আমরা দেখবেন আলোচনা করি বিভিন্ন রাজ্যের বিভিন্ন সময়ের বা বিভিন্ন কোনো ওকেশনের স্পেশাল কিছু আমাদের ড্রেসিং সেন্স থাকে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকমের ড্রেস পরি। ওকে, তো সেই যে পোশাক পরিচ্ছদ গুলো কোন রাজ্য থেকে নেওয়া হয়েছে, কারা পরে, কখন পরে, এই বিষয়ে কিন্তু বিশদে জ্ঞান থাকতে হবে। এবং একই সঙ্গে এটাও জানতে হবে সে পার্টিকুলার বুননটির নাম কেন হয়েছে, না হয়েছে, কোন জায়গায় অবস্থিত, এই ব্যাপারে। ওকে, তো এইভাবে আমরা ধীরে ধীরে ক্লাসে কিন্তু জানতে থাকবো। যেভাবে ক্লাস এগোবে আমরা সমস্ত কিছু জানতে পারবো। পরের প্রশ্নে আমাদের চলে যায়। আমাদের পরের প্রশ্ন এখানে গিয়ে দেখুন তো, যে বলা হয়েছে দুটো বিবৃতি দেওয়া আছে, একটা অ্যাসার্টেন এবং রিজন। ভালোভাবে এটা কিন্তু দেওয়া হয়েছে, বলা হয়েছে যে ভালোভাবে পড়ুন এবং সঠিক বিকল্পটি চয়ন করুন। কিন্তু দুটো জিনিস দেওয়া হয়েছে, একটা হচ্ছে অ্যাসার্টেন, একটা রিজন। কিন্তু রিসেন্টলি এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার প্রবণতা বেশি, কারণ আগের মতো স্ট্র্যাটেজিকে না প্রশ্ন দিয়ে এই রকমের অ্যাসার্টেন রিজন প্রশ্ন কিন্তু দেবে। কিন্তু আপনাকে যাচাই করতে হবে যে দুটো বিবৃতি দেওয়া আছে, এই দুটো বিবৃতি ঠিক না ভুল। যদি ঠিক হয় তাহলে সারা একে অপরকে ব্যাখ্যা করতে পারছে কিনা, এই ব্যাপারে কিন্তু জানতে চাইবে। জিনিসটা ক্লিয়ার, বোঝা গেল? তো এখানে কি বলে, দেখুন অ্যাসার্টেনে আমাদের কি বলা হয়েছে দেখুন তো। অ্যাসার্টেনে আমাদের বলা হয়েছে যে রেশমমত তার স্ত্রী রেশমমতকে, এখানে রেশমমত বলতে পুরুষ রেশমমতের কথা কিন্তু বলা হয়েছে, তার স্ত্রী রেশমমতকে তার গন্ধের দ্বারা বেশ কয়েক কিলোমিটার দূর থেকে খুঁজে নিতে পারে, কয়েক কিলোমিটার দূর থেকে খুঁজে নিতে পারে। রিজনটা কি না, কিছু স্ত্রী পতঙ্গ ফেরোমেন নির্গমন করে যার গন্ধ তার পুরুষ সঙ্গী অনুভব করতে পারে। ওকে, অর্থাৎ ওই ফেরোমেনকে টার্গেট করেই কিন্তু সে কয়েক কিলোমিটার দূর থেকেই তার যে স্ত্রী রেশমমত আছে তাকে সে খুঁজে নিতে পারে। প্রশ্নটা হচ্ছে কি, এই যে অ্যাসার্টেন রিজন এটা কি ঠিক আদৌ নাকি, এবং এই যে রিজেন্ট যেটা বলা হয়েছে এই রিজনটা কি আমাদের অ্যাসার্টেনের কি সঠিক ব্যাখ্যা, এটাই আমাদের এখানে যাচাই করতে হবে। অপশনগুলো দেখুন সেভাবে দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে অ্যাসার্টেন সঠিক কিন্তু রিজন ভুল। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে অ্যাসার্টেন ভুল কিন্তু রিজন সঠিক। তৃতীয়তে বলা হয়েছে অ্যাসার্টেন ও রিজন উভয়ই সঠিক এবং রিজন হলো অ্যাসার্টেনের সঠিক ব্যাখ্যা। চতুর্থতে বলা হয়েছে যে অ্যাসার্টেন রিজন উভয়ই সঠিক কিন্তু রিজন অ্যাসার্টেনের সঠিক ব্যাখ্যা নয়। এইভাবেই কিন্তু আপনার এই প্রশ্নগুলো কিন্তু উত্তরগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে এর সঠিক উত্তরটা চয়ন করতে হবে। ফার্স্ট অফ অল জানতে হবে যে এই বিষয়টা ঠিক কি নয়। দেখুন, এটা কিন্তু ঠিক, অ্যাসার্টেনও আমাদের ঠিক এবং রিজনও ঠিক। এবং এই যে রেশম মত, পুরুষ রেশম মত যে স্ত্রী রেশম মতকে কয়েক কিলোমিটার দূর থেকে যে সে খুঁজে নিতে পারে, তার মূল কারণটা হচ্ছে ওই ফেরোমনের জন্য। স্ত্রী রেশম মত ফেরোমন নির্গমন করে, সেই ফেরোমনকে টার্গেট করেই কিন্তু সে পুরুষ রেশম মত স্ত্রী রেশম মতকে খুঁজে নেয়। ওকে, জিনিসটা ক্লিয়ার, বোঝা গেল? তো এখান থেকে তাহলে কি না, অ্যাসার্টেন রিজন দুটোই সঠিক এবং রিজন হলো অ্যাসার্টেনের কিন্তু সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। এই ফেরোমেন কিন্তু সমস্ত প্রাণী কিন্তু রিলিজ করে। কি কি জিনিস বলুন তো, কোন কোন জিনিসগুলোর অ্যাসার্টেন ফেরোমেন নির্গমন করে? যেমন কুকুর, বাঘ, এরা কিন্তু ফেরোমেন নির্গমন করে। মৌমাছি, এরা ফেরোমেন নির্গমন করে কিন্তু। ওকে, নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের তৃতীয় প্রশ্ন, এখানে বলা হয়েছে কি যে নিম্নলিখিত কোনটি প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিক্ষণের শিশু কেন্দ্রিক কৌশলকে নির্দেশ করে? ওকে, শিশু কেন্দ্রিক কৌশলকে নির্দেশ করে কোন টপিক, কোন বিষয়টি? কিন্তু আলোচনা, প্রদর্শন, বক্তৃতা নাকি সার্ভে, কোন জিনিসটা শিশু কেন্দ্রিক? পয়েন্ট অফ নোটেড,
চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ আমাদেরকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে কিন্তু। ওকে, তো দেখুন এদের মধ্যে এই যে বক্তৃতা এটা কখনোই চাইল্ড সেন্টার্ড হয় না, তাই এটা কিন্তু আমাদের হবে না। ওকে, প্রদর্শন ডেমনস্ট্রেশন মেথড এটাও কিন্তু চাইল্ড সেন্টার্ড কিন্তু আপনার মধ্যে পড়ে না। কেন পড়ে না? কারণ প্রদর্শন বা ডেমনস্ট্রেশনটা কিন্তু টিচার নিজে করে। ওকে, তাই এটাও কিন্তু আমাদের চাইল্ড সেন্টারের মধ্যে পড়বে না। বাকি থাকছে আলোচনা, আলোচনাটা চাইল্ড সেন্টার্ড হয়। সার্ভে পদ্ধতি যেটা হচ্ছে সেটাও কিন্তু আমার আলোচনা, মানে সেটাও কিন্তু চাইল্ড সেন্টার্ড হয়ে থাকে। ওকে, তাহলে 1 এবং 4 দুটোই সঠিক উত্তর, যেটা আমরা কোন অপশনে পাচ্ছি না অপশন বি তে পাচ্ছি, তাই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চতুর্থ প্রশ্নে আমরা চলে যাই। আমাদের চতুর্থ প্রশ্ন কি বলা হয়েছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা বিভিন্ন সময় পরীক্ষায় আসে এবং এখান থেকে আরো আনুষঙ্গিক প্রশ্নও কিছু আসবে। যে প্রথম কত সালে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? প্রথম কত সালে? দেখুন আমরা সকলেই জানি বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কিন্তু 5ই জুন কিন্তু মানে 5ই জুন প্রতি বছর পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। ওকে, 5ই জুন, ক্লিয়ার। এবার প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল কিন্তু 1973 সালে। 1973 সালে কিন্তু প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল। ওকে, যেটা আমাদের এখানে অপশনের মধ্যে নেই। এবার বলে রাখি এই বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কেন মানে কোন সালে রিসেন্ট কারেন্ট ইয়ারে মানে কোন কান্ট্রি হোস্ট করেছে, তার থিম কি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু জানতে হয় কিন্তু। ওকে, তো এবারে আমরা কিন্তু 2025 সালের বিশ্ব পরিবেশ দিবস নিয়ে অন্যদিন আমরা আলোচনা করব। প্রথম যেটা ছিল 1973 সালে, 1973 সালে বিশ্ব পরিবেশ দিবসটা পালিত হয়েছিল সুইডেনের স্টকহোম শহরে এবং তার যে থিম ছিল সেই থিমটা ছিল কিন্তু অনলি ওয়ান আর্থ, অনলি ওয়ান আর্থ। এটা ছিল কিন্তু আমাদের প্রথম বিশ্ব পরিবেশ দিবসের থিম। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে অনলি ওয়ান আর্থ এই থিমটা কোন পরিবেশ মানে কোন পরিবেশ দিবসের থিম ছিল না প্রথম পরিবেশ দিবস যেটা পালন করা হয়েছিল 1973 সালে। দেখবেন 1972 সালে কিন্তু আমাদের যে সুইডেনের স্টকহোম শহরের প্রথম আর্থ সামিট হয়েছিল না বিশ্ব পরিবেশ মানে সম্মেলনটা, সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে 5ই জুনকে আমরা প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করব। তাই 1972 সালে ঘোষণা করা হয়, 1973 সালেই কিন্তু এটা হোস্ট করে এবং সুইডেনেই হয়েছিল স্টকহোম শহরেই, সেটা অনলি ওয়ান আর্থ এই থিমের উপর কিন্তু। 2024 সালের ঘটনা আপনাদের বলে রাখি কিন্তু 2024-25 আমাদের দুটোই মনে রাখতে হবে। 2024 সালে আপনার যে বিশ্ব পরিবেশ দিবস এটা কিন্তু আমাদের হোস্ট করেছিল সৌদি আরবিয়া। ওকে, সৌদি আরবিয়া কিন্তু আমাদের মানে সৌদি আরব, ওকে, সৌদি আরব কিন্তু এই বিশ্ব পরিবেশ দিবসটা কিন্তু হোস্ট করেছিল। ওকে, এবং এর থিম ছিল কি, থিমটা মনে রাখুন, ল্যান্ড রিস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রাফট রেজিলিয়েশন। ওকে, এটা ছিল কিন্তু 2024 সালের থিম। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের পরের প্রশ্ন এখানে কি বলেছে, মানুষের প্রথম সামাজিক দল কোনটি? দেখুন মানুষ একটি সমাজবদ্ধ জীব। প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাবার বিষয় যে প্রথম সামাজিক দল হিসেবে কোনটি আসছে, সমাজ, কমিউনিটি, প্রতিবেশী নাকি পরিবার? দেখুন একটি শিশু মানুষ মানে যখন জন্মগ্রহণ করে তার পরিবারে, সেখান থেকেই বড় হচ্ছে, তাহলে তার শিশুর প্রথম যে সমাজ সেটা হচ্ছে তার পরিবার। তাই সঠিক উত্তর এখানে হয়ে যাবে কিন্তু আমাদের অপশন ডি, মানুষের প্রথম সামাজিক দল হচ্ছে কিন্তু পরিবার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের যে রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া শনাক্ত করা যায় নিম্নলিখিত কোনটির উপস্থিতি দ্বারা? দেখুন প্রশ্ন কিন্তু একটু গভীরে যাচ্ছে, কিন্তু বিষয় যাচ্ছে একটু গভীরে যাচ্ছে। ওকে, তো এখানে দেখুন যে ম্যালেরিয়ার যে জীবাণু সেটাকে বলুন তো, ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স। সেই প্লাজমোডিয়াম ভাইভাক্স মানে স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা আমাদের শরীরে প্রবেশ করে, সে আমাদের যে লিভার সেখানে গিয়ে সে বংশবৃদ্ধি করে আবার লোহিত রক্তকণিকাকে মানে বিচূর্ণ করে দেয়, হিমোগ্লোবিনকে ভেঙে দেয়। সেই সময় কিন্তু সেটা একটা তাপ শোষী প্রক্রিয়া বলে আমাদের একটা খিঁচুনি আসে সেই সময়। ওকে, তো এই যে আমরা ম্যালেরিয়া শনাক্ত করে ব্লাড টেস্টের সময় যে ম্যালেরিয়া শনাক্ত করে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকায় প্লাজমোডিয়াম যদি উপস্থিত থাকে সেটার দ্বারাই কিন্তু আমরা ম্যালেরিয়াটা শনাক্ত করতে পারি। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের যে আপনি চান ক্লাসের শিক্ষার্থীদের শিখন সহপাঠী শিক্ষণ কৌশলে সম্পন্ন করতে। এই যে সহপাঠী শিখন কৌশল বলা হয়েছে এটা কিরকম বলতো, পিয়ার লার্নিং। সহপাঠী যেটা পিয়ার লার্নিং আমরা বলি, পিয়ার লার্নিং এর মাধ্যমে আপনি সেটা করতে চান। এক্ষেত্রে আপনি নিচের কোন বিকল্পটি বেছে নেবেন? চারটে অপশনের মধ্যে কোনটি বেছে নেবেন? পিয়ার লার্নিং এর জন্য কোনটা সব থেকে বেস্ট হবে? দেখুন, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতার ভিত্তিতে একটি হেটেরোজেনাস দল তৈরি করা। ওকে, একই লিঙ্গ ও আর্থসামাজিক পশ্চাৎপট থেকে আগত
5 জন শিক্ষার্থী নিয়ে একটি দল গঠন করা। ওকে, শ্রেণীর ক্রমিক সংখ্যা অনুসারে 4-5 জন শিক্ষার্থী নিয়ে একটি দল গঠন করা। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে নিয়ে হোমোজেনাস দল গঠন করা। ওকে, এখন দেখুন, যখনই পিয়ার লার্নিং হচ্ছে, পিয়ার লার্নিং এ আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি না, পিয়ার লার্নিংটা একটা কিন্তু গ্রুপ অ্যাক্টিভিটি। ওকে, এবং গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে সবসময় আমাদের মাথায় রাখতে হবে সেটা যেন সবসময় হেটেরোজেনাস হয়। হেটেরোজেনাস দল কি রকমের দল বলা হয় দেখুন, হেটেরোজেনাস এবং হোমোজেনাস এই দু রকমের দল আপনার কাছে বুঝতে হবে জিনিসটা কি। হোমোজেনাস দল বলতে একই রকমের আইকিউ, একই রকমের ইন্টারেস্ট, একই রকমের ব্যাকগ্রাউন্ড থেকে আসা বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা দল যে গঠন করি সেটাকে বলা হয় হোমোজেনাস দল কিন্তু। ওকে, আর যখন সেটা কিন্তু আপনার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন আইকিউর বাচ্চা থাকে তখন সেটাকে আমরা হেটেরোজেনাস দল বলি। যদি দলটা আমাদের হেটেরোজেনাস হয়ে থাকে, ওকে, তখনই কিন্তু আমাদের সেই গ্রুপ অ্যাক্টিভিটিটা বা পিয়ার লার্নিংটা সব থেকে বেশি ভালো হবে। ওকে, তো সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু আমাদের অপশন এ, শিক্ষার্থীদের অংশগ্রহণ সহযোগিতার ভিত্তিতে একটি হেটেরোজেনাস দল তৈরি করা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের পরের প্রশ্ন হচ্ছে দেখুন, এখানেও কিন্তু দুটো বিবৃতি দেওয়া আছে। কেমন? 8 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখুন, এটাও একটা বিবৃতির মতো, কিন্তু এখানে প্রশ্নটি একটু আলাদা করে আমরা কিন্তু তৈরি করেছি। দেখুন, যদি আপনি এই মানে বিবৃতিগুলো অপশনগুলো যদি দেখেন এখান থেকে, আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু সত্য মিথ্যে যাচাই করতে বলেছে। এই রকমেরও কিন্তু প্রশ্ন এবার আসতে পারে। ওকে, বলা হয়েছে দেখুন যে দুটো বিবৃতি দেওয়া আছে, একটা বিবৃতি 1, একটা বিবৃতি 2, দুটোর মধ্যে সত্য মিথ্যা আমাদের যাচাই করতে হবে। কি কি বলা হয়েছে দেখুন, পরিবেশবিদ্যার পাঠ্যক্রম জল, সম্পর্ক, খাদ্য, পরিবহন, আশ্রয় এবং কিভাবে জিনিস কাজ করে, হাউ থিংস ওয়ার্ক, এই 6টি থিম নিয়ে কিন্তু গঠিত আছে। ওকে, পরিবেশবিদ্যা দ্বিতীয় বিবৃতি বলা হয়েছে যে পরিবেশবিদ্যার থিম শিশুদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। অবশ্যই ঠিক। ওকে, দেখুন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে দুটো বিবৃতি আছে তার মধ্যে কিন্তু আমাদের যে বিবৃতি আছে সেটার মধ্যে একটু কিন্তু ভুল আছে। সেটা কি বলুন তো, না পরিবেশবিদ্যায় যে 6টা থিমের কথা বলা হয়েছে সেখানে কিন্তু প্রথমে আছে কিন্তু মানে কি বলবো, এই জল জিনিসটা কিন্তু নেই, কিন্তু আছে কি আমাদের ফুড আছে, শেল্টার আছে, এগুলো নিয়ে আছে। কিন্তু বিবৃতি 1 এর মধ্যে কিন্তু আমাদের একটু ভুল আছে, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু বিবৃতি 2 এটা কিন্তু ঠিক। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কিন্তু আমাদের অপশন বি, বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য। ওকে, নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই। এখানে যেমন কি বলেছে, ইবন বতুতা সম্পর্কে নিচের কোন বা কোনগুলি বক্তব্য সঠিক। ইবন বতুতা সম্পর্কে 3টে বক্তব্য দেওয়া আছে। তিনি পর্তুগিজ পর্যটক ছিলেন, তিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে এসেছিলেন, তার লেখা বইটি হলো রাহেলা। ওকে, এই 3টে বক্তব্যের মধ্যে কোনটা ঠিক, আপনাকে মানে কোনটা বা কোনগুলো ঠিক বেছে নিতে হবে কিন্তু। ফার্স্ট অফ অল দেখুন, প্রথম যদি পয়েন্টের কথা আমরা আসি, ইবন বতুতা কিন্তু পর্তুগিজ পর্যটক ছিলেন না, তিনি ছিলেন একজন মরক্কোর পর্যটক, তাই এটা কিন্তু ঠিক নয়। নেক্সট, তিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে এসেছিলেন, অবশ্যই ঠিক, যাকে তিনি পাগলা রাজা আমরা বলেছিলাম নাকি। তার লেখা বইটির নাম রাহেলা, এটাও কিন্তু ঠিক। তাহলে 2 এবং 3 ঠিক। কোন অপশনের মধ্যে 2, 3 আপনি দেখতে পাচ্ছেন? অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পরের প্রশ্ন চলে যাই আমাদের, টিন ফার্মিং কোন রাজ্যে দেখা যায়? ফার্স্ট অফ অল জানতে হবে টিন ফার্মিং বিষয়টা কি। দেখুন, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজাতিদের যে গ্রাম পঞ্চায়েত যখন বসে সেখানে কিন্তু একটা রিচুয়ালস থাকে কে কতটা জমি চাষ করবে সেই হিসাবে। তো টিন ফার্মিং সেখান থেকে এসেছে। সাধারণত সেখানে কি করা হয় যে একজন চাষিকে বলে দেওয়া হয় একটা টিনে, এই যে আমাদের একটা টিন থাকে না, সেই টিন যেমন এই যে সর্ষের তেলের টিন যেগুলো থাকে সেই সমস্ত টিনে একটা বীজ থাকে, সেই বীজটা সে যতটা এলাকা জুড়ে সে চাষ করতে পারবে সেই ততটা এলাকায় কিন্তু তাকে সেই বছর চাষ করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে কেউ 1 টিন কারো শস্য থাকে, কেউ 2 টিন, 3 টিন, বিভিন্ন রকম ভাবে হতে পারে কিন্তু। তো টিন ফার্মিং কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশন বি, মিজোরাম রাজ্যে টিন ফার্মিং আমরা দেখতে পাই। ওকে, বিভিন্ন রকমের ফার্মিং আছে, ধাপ চাষ আছে, ওকে, ঝুম চাষ, বিভিন্ন রকমের চাষ, সেগুলো নিয়েও কিন্তু আমরা পরবর্তী সময় ধীরে ধীরে জানবো। পরের প্রশ্ন কি বলেছে দেখুন, সামগ্রিক মূল্যায়ন বলতে বোঝায় একজন শিক্ষার্থীর সর্বাত্মক মূল্যায়ন করা। একদম ঠিক। ওভারঅল হলিস্টিক যদি আমরা তার একটা ডেভেলপমেন্টকে যদি আমরা ইভালুয়েট করি সেটাকে সামগ্রিক মূল্যায়ন বলবো। একজন পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা তার শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়নের জন্য কোন উপায় অবলম্বন করবেন? অর্থাৎ তার যে শিক্ষার্থী তিনি যদি ওভারঅল যে কমপ্লিট এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন করতে চান তাহলে তিনি কোন উপায়টা অবলম্বন করবেন? অপশন এ তে আমাদের কি বলেছে, সক্রিয়তা ভিত্তিক কার্যাবলীর
অ্যাসেসমেন্টের জন্য রেটিং স্কেল। ওকে, এটা অপশন এ। অপশন বি এর মধ্যে আমাদের বলেছে পোর্টফোলিও এবং শিক্ষক শিক্ষিকার পর্যবেক্ষণ। অপশন সি তে বলেছে ষান্মাসিক ও বার্ষিক পরীক্ষা। অপশন ডি তে বলা হয়েছে উপরের সবগুলি। কোনটি সঠিক উত্তর হবে? ফার্স্ট অফ অল দেখুন, হোলিস্টিক ডেভেলপমেন্ট যে রিপোর্ট আমরা বা প্রোগ্রেস রিপোর্টটা বানাই, যেটাকে আমরা সামগ্রিক মূল্যায়ন যদি বলি, সিসিই যেটা আমরা বলি, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ মূল্যায়ন। ওকে, সেই সামগ্রিক মূল্যায়নের জন্য কিন্তু আমরা কি করি, সামগ্রিক মূল্যায়নে আমরা যেমন বিভিন্ন রকম পরীক্ষাও নিই, ষান্মাসিক এবং বার্ষিক পরীক্ষাও নিই, ঠিক সেরকম বাচ্চাটাকে আমরা কিন্তু অবজার্ভ করি যে বাচ্চাটা কিভাবে, কখন, কিরকম পরিবেশে, কিরকম সিচুয়েশনে সে কিভাবে বিহেভ করছে। ওকে, বন্ধুদের সঙ্গে তার আচরণ কি রকম আছে। তো সেই 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 সমস্ত ডেটাগুলো আমরা পোর্টফোলিওতে কিন্তু লিখি। ওকে, এবং তাহলে অপশন বিটাও চলবে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন রকমের যখন অ্যাক্টিভিটি বেসড যখন যেগুলো কাজ হয়, সেক্ষেত্রে আমরা তাকে রেটিং স্কেল কিন্তু দিই, কিন্তু রেটিং স্কেল এ মানে ওই যে গুড, ভেরি গুড, ওকে, সেই সমস্ত জিনিসগুলো এগুলো দিই। এগুলো সমস্তগুলো নিয়েই কিন্তু আমরা সামগ্রিক মূল্যায়নটা করে থাকি। তা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের কি বলা হয়েছে যে একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা তার শিক্ষার্থীদের প্রাণী বা অ্যানিম্যাল সম্পর্কে পড়ানোর পর নিম্নোক্ত কাজগুলি করতে বললেন। অ্যানিম্যাল সম্পর্কে পড়ালেন, তারপরে তিনি টাস্ক দিয়েছেন বাচ্চাদেরকে। কি কি টাস্ক? তোমার চারপাশে থাকা বিভিন্ন প্রাণীর নাম লিখো, বিভিন্ন প্রাণীর কার্যাবলী পর্যবেক্ষণ করো, পর্যবেক্ষণের সাপেক্ষে বিভিন্ন প্রাণীকে শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন করো, প্রাণীর সংজ্ঞা লিখো। ওকে, এই 4টা কাজ করতে বলেছেন। প্রশ্ন হচ্ছে প্রাথমিক স্তরের পরিবেশবিদ্যার সাপেক্ষে উপরোক্ত কোন বা কোনটি যথোপযুক্ত নয়। ওকে, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার সাপেক্ষে কোনটা উপযুক্ত নয়। কিন্তু ফার্স্ট অফ অল এখানে যেমন বলা হয়েছে প্রাথমিক স্তরে, প্রাথমিক স্তর মানে কি বলুন তো? এজটা ভাবুন, এজটা ভাবুন, মানে 5 থেকে আমরা মানে 5 বছর থেকে 10 বছর পর্যন্ত বয়স কিন্তু। ওকে, সেই সময় কিন্তু একটা বাচ্চা কখন মানে এই কাজটা করতে পারবে, তার চারপাশের থাকা বিভিন্ন প্রাণী দেখে সে, যেহেতু তার পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকে সে শিখছে, তাই সেটা করতে পারবে। কিন্তু 1 নম্বর কাজটা সে করতে পারবে। ওকে, 2 নম্বর যে কাজটা আছে এখানে, বিভিন্ন প্রাণীর কার্যাবলী পর্যবেক্ষণ করো, অবজারভেশনও করতে হবে, কোন প্রাণীটা কিরকম কাজ করছে, কি খাবার খাচ্ছে, কিভাবে বিহেভ করছে ইত্যাদি গুলো। ওকে, এবং পর্যবেক্ষণের সাপেক্ষে বিভিন্ন প্রাণীকে দেখে প্রাণীকে শনাক্তকরণ করতে পারবে, কোনটা গরু, কোনটা ছাগল, কোনটা কুকুর, কোনটা ভেড়া, কোনটা বিড়াল, এইভাবে সে আইডেন্টিফাই করতে পারবে কিন্তু। ওকে, কোনটা আরশোলা, কোনটা টিকটিকি, সমস্ত কিছু আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু এই যে প্রাণীর সংজ্ঞা লিখো, এই কাজটার জন্য কিন্তু আমাদের যা পেঁয়াজের যে আমাদের বিকাশের স্তর আছে, সেই বিকাশের স্তরের কিন্তু মধ্যে প্রাথমিক স্তরে যে সমস্ত বাচ্চা থাকে তারা কিন্তু সব মূর্ত সক্রিয়তা স্তরের মধ্যেই থাকে। তারা কিন্তু এই প্রাণীর সংজ্ঞা লিখো এই কাজটা কিন্তু করতে পারবেন না। কিন্তু যখন তিনি একজন পরিবেশবিদ্যা শিক্ষিত প্রাণী সম্পর্কে তিনি পড়াচ্ছেন, পড়ানোর পর কোনোভাবেই শিক্ষার্থীরা প্রাণীর সংজ্ঞা লিখতে পারবে না। ওকে, তা যখন সংজ্ঞা লিখতে পারবে না, তাহলে 4 নম্বর কাজটা কিন্তু উপযুক্ত নয়। এই 4 নম্বর কাজ আমাদের 4টা অপশনের মধ্যে কোথায় আছে? না, আমাদের অপশন সি তে আছে। তাই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের নিম্নলিখিত বিবৃতিগুলো পড়ে সঠিক বিকল্পটি চয়ন করুন। বিবৃতি 1, বিবৃতি 2। এখানে দেখুন সত্য মিথ্যা কিন্তু যাচাই করতে বলেছে। জাইলেম মূল থেকে জল ও খনিজ লবণ সমগ্র উদ্ভিদ দেহে পরিবহন করে, ফ্লোয়েম পাতা থেকে খাদ্য সমগ্র উদ্ভিদ দেহে পরিবহন করে। ওকে, দুটো বিবৃতি দেওয়া আছে। ফার্স্ট অফ অল জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে, ওকে, মানে জিনিসটা সম্পর্কে যদি আপনার ধারণা আছে, তাহলে আপনি এটা সহজে উত্তর দিতে পারবেন। ফার্স্ট অফ অল দেখুন, জাইলেম এবং পরিবহন দুটোই হচ্ছে কিন্তু উদ্ভিদের পরিবহন কলা, কিন্তু এর মাধ্যমে খাদ্যদ্রব্য এবং জল খনিজ লবণে পরিবাহিত হয়। তার মধ্যে জাইলেম যে থাকে সে কি করে, এটা যদি আমাদের গাছ হয়, এটা তো আমাদের গাছ। ওকে, এই হচ্ছে মূল, বিভিন্ন রকমের মূল থাকবে এখান থেকে। এই যে মূলগুলো আছে, মূল থেকে জাইলেমের সাহায্যে খনিজ লবণ এবং জল এটা কিন্তু উদ্ভিদের পাতায় পৌঁছাবে, আর পাতায় খাদ্য তৈরি হওয়ার পর সেই খাদ্যদ্রব্য কিন্তু ফ্লোয়েমের মাধ্যমেই সমগ্র উদ্ভিদ দিয়ে কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে বিবৃতি 1, 2 দুটোই ঠিক। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু আমাদের এখানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। উভয়ই সত্য। পরের প্রশ্নে আমরা চলে যাই। সেসমিক শ্যাডো জোনে কোন তরঙ্গ প্রবেশ করতে পারে না? দেখুন, এটা ভূমিকম্প থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার পিছনে কারণও আছে। এটা কিন্তু এখান থেকে শুধু আমরা এই প্রশ্নের উত্তর জানবো না, অনেক কিছু জিনিস জানবো। ফার্স্ট অফ অল সেসমিক শ্যাডো জোন বলতে কি বোঝায়, এই যে তরঙ্গগুলো আছে, এই তরঙ্গগুলো কোনটা কিভাবে কাজ করে না করে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা জানবো এখানে আজকে। ওকে, ফার্স্ট অফ অল দেখুন, ফার্স্ট অফ অল আমরা বিভিন্ন রকমের ভূমিকম্পের তরঙ্গগুলো জেনে নিই, তারপরে বাকি কাজগুলো করবো। অপশনগুলো দেখুন কি বল। এল তরঙ্গ, এল তরঙ্গের হচ্ছে নাম হচ্ছে কিন্তু লোব ওয়েভ। ওকে, লোব ওয়েভ, যেটাকে আমরা অনেক সময় সারফেস ওয়েভও কিন্তু আমরা বলে থাকি। ওকে,
পি তরঙ্গ এটাকে বলা হয় কিন্তু প্রাইমারি ওয়েভ, এগুলো কিন্তু নাম কিন্তু মনে রাখতে হবে, এগুলোকে বলা হয় প্রাইমারি ওয়েভ। ওকে, নেক্সট এস ফর আছে কিন্তু সেকেন্ডারি ওয়েভ, এস ফর সেকেন্ডারি ওয়েভ, এগুলো যদি জেনে রাখেন তাহলে কি হবে, সেকেন্ডারি ওয়েভ। ওকে, নেক্সট আমাদের আছে পিওএস তরঙ্গ, এটা তো বোঝা গেল। এবার দেখুন ভূমিকম্প যখন হচ্ছে, এই হচ্ছে পৃথিবী, কোন একটা জায়গায় ভূমিকম্প হলো, এখান থেকে তরঙ্গটা কি হয়, তরঙ্গ আকার সেটা কিন্তু ছড়িয়ে 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 যায়। প্রথম যে তরঙ্গটা ভূপৃষ্ঠের উপরে ওঠে সেটাকে বলা হয় প্রাইমারি ওয়েভ। ওকে, এই প্রাইমারি ওয়েভ, তারপরেই যে তরঙ্গটা কিছুক্ষণ পরে আসে সেটাকে বলা হয় সেকেন্ডারি ওয়েভ। এই যে রিক্টার স্কেল, রিক্টার স্কেলের সাহায্যে তো আমরা মানে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করি, রিক্টার স্কেল কিন্তু এই পি ওয়েভটাকে কিন্তু ক্যাপচার করে, মানে পি ওয়েভটাকে নিয়েই সে কিন্তু রিক্টার স্কেল বুঝতে পারে যে ভূমিকম্পের তীব্রতাটা কতটা হয়েছে কি হয়নি কিন্তু। ওকে, কেমন, এবং এস ওয়েভ আছে তাকেও কিছুক্ষণ পর কিন্তু সে ডিটেক্ট করতে পারে, পি ওয়েভ এবং এস ওয়েভ দুটোকেই কিন্তু রিক্টার স্কেল ডিটেক্ট করে, সেখান থেকে বুঝতে পারা যায় যে ভূমিকম্পের তীব্রতা কতটা কি ব্যাপার নয় না হয় কেমন। ওকে, এবার দেখুন এই যে এল তরঙ্গ আছে এটা লোব ওয়েভ বলা হয়, এটা সারফেস ওয়েভ কিন্তু। ওকে, সারফেস ওয়েভ মানে যেটা ভূপৃষ্ঠের উপর যে তরঙ্গটা হয়, সব থেকে ডেডলিয়েস্ট এবং মোস্ট ডেঞ্জারাস যদি বলা হয় যে কোন ওয়েভটা কোন তরঙ্গ, সেটা হচ্ছে কিন্তু সারফেস ওয়েভ। ওকে, সারফেস ওয়েভ, সারফেস ওয়েভেরই একটা ভাগ হচ্ছে কিন্তু লোব ওয়েভ বা এল তরঙ্গ। তাহলে মনে রাখার সময় পরীক্ষায় প্রশ্ন আছে যে ভূমিকম্পের সব থেকে বেশি মানে ধ্বংসাত্মক তরঙ্গ কোনটি, ধ্বংসাত্মক তরঙ্গ হচ্ছে সারফেস ওয়েভ। সারফেস ওয়েভ যদি না থাকে অপশনে, যদি এল তরঙ্গ থাকে তখন আনসারটা হবে কিন্তু এল তরঙ্গ, তখন হবে এল তরঙ্গ আছে, কিন্তু যদি সারফেস ওয়েভ এবং এল তরঙ্গ দুটোই থাকে তখন আনসারটা হবে কিন্তু সারফেস ওয়েভ কিন্তু। ওকে, বেশ, বাকি জিনিসটা আমরা কিন্তু এখানে আলোচনা করছি, দেখুন সেটা হচ্ছে কি যে পি তরঙ্গ এটা হচ্ছে সব থেকে কম ক্ষতিকর, এটা কোনো ক্ষতিই করে না কিন্তু, তাহলে সব থেকে বেশি ক্ষতি করে কোনটা, সব থেকে কম ক্ষতি করে কোনটা জানতে হবে কিন্তু। প্রি ওয়েভ এটা বেশি ক্ষতি করে না, সেকেন্ডারি ওয়েভ এটাও কিন্তু খুব একটা ক্ষতি করে না কিন্তু, তবে কিছু তুলনামূলক কিছু করে, কিন্তু সব থেকে যদি কম ক্ষতি করে সেটা হবে কিন্তু পি ওয়েভ, তারপরের রেঞ্জে থাকবে কিন্তু এস ওয়েভ কিন্তু। ওকে, বোঝা গেল। এবার জানি কিন্তু এই যে সেসমিক সেরোজন এটা কি, সেসমিক সেরোজন হচ্ছে পৃথিবীর সেই সমস্ত এলাকা যে সমস্ত এলাকাতে প্রায় ভূমিকম্প হয় না বললেই চলে কিন্তু। ওকে, ভূমিকম্প হয়ই না কিন্তু সেই সমস্ত এলাকাগুলোকে সেসমিক সেরোজন বলে। তো ভূমিকম্প হয় না আমরা কি করে বুঝবো, যদি রিক্টার স্কেলে না ধরা পড়ে, রিক্টার স্কেলে কোন কোন তরঙ্গ ধরা পড়ে, পি ওয়েভ এবং এস ওয়েভ, তাহলে সেসমিক সেরোজনে কোন তরঙ্গ প্রবেশ করতে পারে না, না এই দুটো, কারণ যখন এই দুটো তরঙ্গ প্রবেশ করতে পারছে না তখন তো রিক্টার স্কেলে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না কিন্তু, রিক্টার স্কেলে আমরা সেই জায়গাটা বুঝতে পারছি না যেখানে ভূমিকম্প হচ্ছে কি হচ্ছে না কিন্তু। ওকে, সেই কারণে সঠিক উত্তরটা এখানে হয়ে যাবে কিন্তু অপশন ডি, পি ও এস তরঙ্গ এটা কিন্তু সেসমিক সেরোজনে প্রবেশ করতে পারে না। বোঝাল জিনিস ক্লিয়ার। নেক্সট পরের প্রশ্ন আমরা চলে যাই আমাদের, অস্ট্রেলিয়ায় অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলা হয়, অস্ট্রেলিয়ায় যে তৃণভূমি আছে নাতিশীতোষ্ণ তাকে আমরা কি বলবো, ভেল তৃণভূমি, স্টেপ তৃণভূমি, প্রেরি তৃণভূমি নাকি ডাউন্স তৃণভূমি। দেখুন এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি, ডাউন্স তৃণভূমি বলা হয়, যেটা অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমিতে আছে সেখানে তাকে বলা হয় ডাউন্স তৃণভূমি। স্বভাবতই আপনাদের কাছ থেকে প্রশ্ন আসবে তাহলে ভেল তৃণভূমি আমরা কাকে বলবো, না মূলত রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তানে এই যে সেন্ট্রাল এশিয়া এবং মানে ইস্টার্ন ইউরোপ, এখানে আমরা যে জাতীয় তৃণভূমিটা দেখা যায় সেটা বলা হয় ভেল তৃণভূমি, অর্থাৎ এটা কিন্তু আমরা দেখতে পাই রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান সেখানে দেখতে পাই। ওকে, এই যে প্রেরি তৃণভূমি আছে এটা কিন্তু আমরা দেখতে পাই কিন্তু আপনার মেক্সিকো, কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র এখানে দেখতে পাই কিন্তু। স্টেপ তৃণভূমি এটা কিন্তু আমরা দক্ষিণ আমেরিকায়, সরি মাই মিস্টেক, দক্ষিণ আমেরিকা নয়, দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা এটা কিন্তু আমরা দেখতে পাই। ওকে, ডিটেলস ক্লাসের সমস্ত কিছু আমরা এখান থেকে কিন্তু আপনাদের ইনফরমেশন দিয়ে থাকি। নেক্সট, ধান চাষের জন্য তরল খাদ্য কি দিয়ে তৈরি করা হয়, ধান চাষ করার জন্য একটা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করা হয়, সেই লিকুইড ফার্টিলাইজারকেই কিন্তু আমরা তরল খাদ্য বলে থাকি অনেক সময়। কি দিয়ে তৈরি হয়, ইউরিয়া, গোবর সার, নাইট্রোজেন নাকি ফসফেট, কি দিয়ে তৈরি করা হয়। দেখুন দু রকমের লিকুইড ফার্টিলাইজার আমরা কিন্তু পাই, তবে প্রশ্নটা যে আঙ্গিকে করা হয়েছে সেখান থেকে আমরা উত্তরটা দেব কিন্তু। মূলত ধান চাষের সময় যে লিকুইড ফার্টিলাইজার যেটা দেওয়া হয় সেটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেন জমিতে নাইট্রোজেনের সরবরাহটা বেশি হয়, এই জন্য অনেক সময় অ্যাজোলা পিনাক্টামা নামক এক রকমের যে শৈবাল থাকে বা বিভিন্ন রকমের সবুজ শৈবাল সেগুলো দিয়েও তৈরি করা হয়। আবার যদি মানে কেমিক্যাল কম্পোজিশনের কথা বলা হয় তাহলে সেখানে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা সব থেকে বেশি থাকে, মানে নাইট্রোজেন ফসফেট দুটোই থাকে কিন্তু বেশি পরিমাণ থাকে নাইট্রোজেন, তাই সঠিক উত্তর এই ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু অপশন সি। আর একটা অনেক সময় এই যে বললাম যে ওই কি নাম অ্যাজোলা পিনাকটা যেমন যে সবুজ শৈবালটা ব্যবহার করা যায় তখন তাকে বায়ো ফার্টিলাইজার বলা হয়, কি বলা হয়, বায়ো ফার্টিলাইজার কিন্তু। ওকে, যদি নাইট্রোজেন ফসফেট এগুলো অপশনের মধ্যে না থাকে তখন আনসারটা করবেন কিন্তু গোবর সার তখন। ওকে, ক্লিয়ার। নেক্সট পরের প্রশ্ন আমরা চলে যাই আমাদের, বলা হয়েছে কি যে কোনো বাস্তুতন্ত্রের
প্রজাতির ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় এলাকাকে কি বলা হয়? খেয়াল করে দেখুন কি প্রশ্নটা কি বলা হয়েছে। একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র আছে, তার নির্দিষ্ট একটা স্পেসিস বা প্রজাতি আছে, সেই প্রজাতি যে এলাকা জুড়ে কিন্তু তার অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কিন্তু যে এলাকা জুড়ে সেই ক্রিয়াকলাপ করছে, সেই এলাকাটাকে আমরা কি বলবো? বায়োম, হ্যাবিটেট, নিচ, নাকি কোনোটিই নয়? ফার্স্ট অফ অল এই বায়োম, হ্যাবিটেট, নিচ এগুলো কি জিনিস সেগুলো আমাদের আগে জানতে হবে, কিন্তু তাহলে এর প্রশ্নের উত্তর কিন্তু আমরা সহজে দিতে পারবো। ওকে, দেখুন একটা বাস্তুতন্ত্রে আপনার যে সমস্ত যে উদ্ভিদ গোষ্ঠী সমস্ত মানে একটা বাস্তুতন্ত্রের মধ্যে যা কিছু উদ্ভিদ প্রাণী জীব গোষ্ঠী থাকছে সেটাকে আমরা সেই নির্দিষ্ট জলবায়ুর আন্ডারে আমরা বায়োম বলে থাকি। কিন্তু যেমন ভূমধ্যসাগরের জলবায়ুতে একটা বিশেষ রকমের আমরা ইকোসিস্টেম দেখতে পাবো, আবার উপকূলবর্তী মহানা মানে ম্যানগ্রোভ যে অরণ্য সেখানে একটা আলাদা রকমের আমরা কিন্তু ইকোসিস্টেম দেখতে পাবো। তো এই যে নির্দিষ্ট জলবায়ুগত ভাবে কিন্তু রিজনালি আমরা যে একটা মানে ইকোসিস্টেম একটা স্পেশালিটি দেখতে পাই, বিভিন্ন প্রজাতির আধিক্য আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় কিন্তু বায়োম। ওকে, এবার হচ্ছে হ্যাবিটেট। হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থান, অর্থাৎ একটা প্রাণী যে জায়গায় বসবাস করে সেটাকে বলা হয় কিন্তু তার ন্যাচারাল হ্যাবিটেট। যেমন বাঘ, বাঘ জঙ্গলে বসবাস করে, তাকে যদি আপনি বলেন যে আমি কি নাম টাউনশিপের মধ্যে বসবাস করবো, সেটা তো ন্যাচারাল হ্যাবিটেট হলো না। নিচ, নিচ বলা হয় তাকে যেখানে একটা নির্দিষ্ট স্পেসিস তার অ্যাক্টিভিটি দেখায়, কিন্তু যে নির্দিষ্ট এলাকার মধ্যে একটা নির্দিষ্ট প্রজাতি তার অ্যাক্টিভিটি কিন্তু কিন্তু দেখায়, সেই জায়গাটাকে কিন্তু সেই প্রজাতির নিচ বলে থাকি কিন্তু আমরা। যেমন ধরুন বলবো ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, এদের নিচটাকে এদের নিচটা হচ্ছে কিন্তু জলাশয়। ওকে, সেটা সমুদ্র হতে পারে, পুকুরও হতে পারে, এই সময় জায়গায় ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন থাকবে। আবার যদি বলা হয় যে মানে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার, তার নিচ কোনটা হবে? না, আমাদের এই যে সুন্দরবন এলাকা সেটা হচ্ছে কিন্তু তার নিচ কিন্তু। ওকে, ক্লিয়ার? তাহলে সঠিক উত্তরটি ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরের প্রশ্ন চলে যায়। আজকে লাস্ট প্রশ্ন কি বলা হয়েছে? পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝামেলার প্রভাব পড়ে কোন ঋতুতে? পশ্চিমী ঝামেলা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এটা আমরা কোন সময় দেখতে পাই, কিন্তু কোন ঋতুতে দেখতে পাই? গ্রীষ্ম, বর্ষা, শরৎ নাকি শীত? সঠিক উত্তরটা হবে মূলত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি, সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গে আমরা ওই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝামেলার প্রভাবটা আমরা দেখতে পাই। এই পশ্চিমী ঝামেলার প্রভাবেই কিন্তু শীতকালে অল্প স্বল্প যে বৃষ্টিপাত সেটা হয়ে থাকে কিন্তু। সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি কোথাও কোনো কিছু আপনাদের রিকমেন্ডেশন থাকে, কিছু ফিডব্যাক থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, ন্যাচারালি আমরা প্রতিদিন কিন্তু এই প্রাইমারি ক্লাসটা সন্ধ্যে 6টার সময় দেওয়ার চেষ্টা করছি। আজকে কিছু টেকনিক্যাল কারণের জন্য কিন্তু একটু দেরি হয়ে গেল, সে যাই হোক, আগামী দিন থেকে কিন্তু আপনারা প্রতিদিন সন্ধ্যে 6টার সময় কিন্তু এই ক্লাসটা কিন্তু পেয়ে যাবেন কিন্তু। ওকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন। সবসময় একটা কথা মনে রাখবেন, কঠোর পরিশ্রম ব্যতীত কিন্তু কখনো সফলতা পাওয়া যায় না। তার নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করুন, সফল আপনি হবেন, এটা গ্যারান্টি। ওকে, টাটা, বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।